প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে নিয়েই বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মামুন আবদুল্লাহ। দর্শক, আজ আমরা এসেছি রাজধানীর সন্নিকটে নারায়ণগঞ্জ জেলায়। এই জেলায় মোট 5টি আসন। আমরা এসেছি নারায়ণগঞ্জ 4 আসনে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 13 জন প্রার্থী এবং এই আসনে ভোটার সংখ্যা 5,35,327 জন। দর্শক, আমরা এই আসনের খুঁটিনাটি সব কিছু জানবো এবং আপনাদেরকে জানাবো। তার আগে আমার আজকে যারা এখানে প্রার্থী উপস্থিত আছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। শুরুতেই একদম বাম থেকে আছেন এনসিপি, জামাত সহ 11 দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আলামিন ভাই, শাপলা কলি প্রতীক নিয়ে লড়ছেন। জি, ধন্যবাদ। এবং মাঝে আছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম, হরিণ প্রতীক নিয়ে লড়ছেন তিনি। থ্যাংক ইউ। এবং আমার বামে আছেন বিএনপি জোট মনোনীত প্রার্থী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ দলের মনির হোসাইন কাশেমি, খেজুর গাছ প্রতীক নিয়ে লড়ছেন তিনি। আপনাদের তিনজনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার সাথে আছেন এই নারায়ণগঞ্জ 4-এর ভোটাররা। শুরুতেই নারায়ণগঞ্জ 4-এর সমস্যা এবং সম্ভাবনা নিয়ে, এখানকার নির্বাচনের খুঁটিনাটি নিয়ে আমাদেরকে জানাবেন জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি। ধন্যবাদ মামুন ভাই। রাজধানী ঢাকার পাশেই নারায়ণগঞ্জ, এ যেন প্রদীপের নিচেই অন্ধকার। স্বাধীনতার পরে প্রায় অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি এই জেলাটি। এমনকি জেলার এ গ্রেড তকমাটিও তারা পায়নি। বি গ্রেডের জেলা হিসেবেই রয়ে গেছে নারায়ণগঞ্জ, এই শিল্পনগরীটি। বিশেষভাবে বলতে হলে নারায়ণগঞ্জ 4 আসন, যেটা ফতুল্লা, আলিরটেক, গোগনগর নিয়ে অবস্থিত, এই অঞ্চলটি যেন একেবারেই উন্নয়ন বঞ্চিত ছিল। এটা কল্পনা করতে কষ্ট হয় যে শহরের এত কাছে হয়েও এই অঞ্চলটি ছিল একেবারেই উন্নতির ছোঁয়া পায়নি এই অঞ্চলটি। এখানে শিল্প ঘন একটি এলাকা, কিন্তু এখানকার রাস্তাঘাট এখনও গ্রাম অঞ্চলের চেয়েও খারাপ অবস্থা। বৃষ্টি হলেই এই এলাকার বাসিন্দারা মনে মনে প্রার্থনা করেন যে বৃষ্টি যেন থেমে যায়, কারণ এই বৃষ্টি তাদের জন্য নিয়ে আসে চরম দুর্ভোগ। এই আসনে ইতিপূর্বে একাধিক হেভিওয়েট প্রার্থীরা ছিলেন, কিন্তু প্রতিশ্রুতির নামে ভোটাররা পেয়েছে শুধু প্রতারণা। কোনো কাজ হয়নি। এখানকার যে বেসিক শিল্পনগরীটি আছে সেটা প্রায় $1 বিলিয়ন এক্সপোর্ট করে এখান থেকে, ইপিজেডের বাইরে যদি আমি ধরি। সেখানকার রাস্তাঘাট এখনও গ্রামের কোনো ক্ষেত এলাকার মতন মনে হবে গেলে, অথচ এক্সপোর্ট করে এখান থেকে $1 বিলিয়ন। এই জায়গায় প্রায় 4 থেকে 5 লক্ষ শ্রমিক কাজ করে, যার বেশিরভাগই নারী শ্রমিক। তাদের জন্য নেই তেমন কোনো যাতায়াত, আবাসন বা চিকিৎসার সুব্যবস্থা। এছাড়া আলিরটেক, গোগনগর এটা একটি চরাঞ্চল। এখানে নেই একটি হাসপাতাল, নেই একটি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা, এবং এটা স্বাধীনতার পর থেকেই শুধু প্রতিশ্রুতি পেয়ে এসেছে এই অঞ্চলের লোকেরা, এবং কোনো প্রতিশ্রুতি বলা বাহুল্য বাস্তবায়ন হয়নি। তাই এই যে বারবার প্রতিশ্রুতি এবং আশাভঙ্গ, এই এলাকার বাসিন্দারা চেয়ে আছেন নতুন প্রতিনিধির দিকে। তারা নতুন প্রতিনিধি নির্বাচন করতে উন্মুখ, যারা আসলে তাদের কাঙ্ক্ষিত নারায়ণগঞ্জ 4 আসন গড়ে দেবেন। ধন্যবাদ পন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যেমনটি নারায়ণগঞ্জের এখানকার প্রার্থীরা ঝুলি ভরা প্রতিশ্রুতি দিলেও আসলে নারায়ণগঞ্জ এখন পর্যন্ত এ গ্রেডের যে জেলা সেটি উন্নীত হতে পারেনি। এই জেলার সমস্যা আছে, সম্ভাবনাও আছে, আমরা সেটি নিয়ে কথা বলবো। আমরা যেতে চাই এখানকার প্রার্থীদের কাছে। শুরুতেই যেতে চাই বিএনপি জোট মনোনীত প্রার্থী আপনার কাছে, মনির হোসেন কাশেমি। আপনার দল একটি ইশতেহার দিয়েছে, নারায়ণগঞ্জ জেলা নিয়ে আপনার কোনো ইশতেহার আছে কিনা? জি, জানলে খুশি হবেন। আমরা উপজেলা এই হলরুমে ওই দিন আমাদের নারায়ণগঞ্জ প্রশাসন ইশতেহার শোনা এবং বিশ্লেষণ করা এই নিয়ে একটি প্রোগ্রাম করেছিল। সেখানে আমি নারায়ণগঞ্জ নিয়ে আমার চিন্তা ভাবনা, আমার ইশতেহার আমি তুলে ধরেছিলাম। জি, এই এলাকাকে বলা হয় যে মানে ঢাকার কাছাকাছি হলেও এটা একটা হট স্পট হিসাবে সন্ত্রাস এবং মাদকের একটা ভয়ের একটা সংস্কৃতি এখানে জড়িয়ে আছে। সেটি নিয়ে আপনি কাজ করবেন কিনা? অবশ্যই, এটা তো প্রথম কাজই, এটা প্রায়োরিটিতে, এটা মোস্ট প্রায়োরিটি পাবে। ওকে, কারণ হলো মাদক যদি সরানো না যায়, এই মাদককে কেন্দ্র করেই কিন্তু সন্ত্রাসবাদকই এখানে গোড়া গেঁথে বসেছে। অতএব আমাকে প্রথম প্রায়োরিটি নির্ধারণ করতে হবে, সেখানে এটাই পাবে প্রায়োরিটি যে আমি মাদককে
মানে এখান থেকে সমূলে নির্মূল করার আপ্রাণ চেষ্টা করব। আরো সমস্যা নিয়ে আমরা কথা বলবো, একটু যেতে চাই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম ভাইয়ের কাছে। এই এলাকার কি কি সমস্যা আপনি মোস্ট প্রায়োরিটি দিয়ে চিহ্নিত করেছেন, ইশতেহারে কি কি রেখেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বাংলাদেশ ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশবাসীকে আমি আমার মনের কথা বলতে পারবো, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমি জনগণের প্রার্থী। আমার প্রতীক হরিণ। যদি আমি এই আসনে জয়যুক্ত হতে পারি তাহলে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জলবদ্ধতা দূরীকরণ করা। কারণ দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষ বছরে কমপক্ষে 4 মাস এমন একটা অবর্ণীয় জীবনযাপন করে, তো দুর্বিষহ জীবনযাপন করে, যেটা মানে খুবই বেদনাদায়ক। অতএব আমি মনে করি যে এইটাকেই সবচেয়ে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ আমি এইটাকেই সবচেয়ে আগে প্রায়োরিটি দিব। জি, আপনার কাছে আবারও আসবো। একটু এনসিপি এবং জামাত মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আলামিন ভাই, আপনার ইশতেহারে কোন বিষয়গুলো প্রায়োরিটি পাবে? জি, ধন্যবাদ বাংলা ভিশনকে এবং ধন্যবাদ আপনাদের টিমকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজনের জন্য। ভোটারদের সামনেই আমরা কথা বলছি। আমরা আমাদের যে ইশতেহার ঘোষণা করেছি সেই ইশতেহারে আমরা বলেছি যে নারায়ণগঞ্জ 4-এর বেসিক্যালি আমরা 2টা সমস্যা আইডেন্টিফাই করছি, মূল সমস্যা। একটা হচ্ছে এই অঞ্চলের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, যেটার কারণে এই অঞ্চল সন্ত্রাস, চাঁদাবাজি, এরপর হচ্ছে দুর্নীতিতে নিমজ্জিত ছিল এত বছর। আরেকটা হচ্ছে এই অঞ্চলের নাগরিক সুবিধার অপ্রতুলতা। নাগরিক সুবিধার অপ্রতুলতা হচ্ছে এই অঞ্চলের যারা রাজনীতিবিদ ছিলেন তারা জনগণের সেবা করার চেয়ে নিজেদের রাজনৈতিক প্রোফাইল ভারী করার দিকে তারা মনোযোগী ছিলেন। এই জন্য আমরা মনে করেছি যে অভ্যুত্থানের পরে আমরা যারা শিক্ষিত তরুণ প্রজন্ম আমরা সামনে এসেছি, আমরা আমাদের যাত্রাটার নাম দিয়েছি নারায়ণগঞ্জ 4-এ পরিবর্তনের যাত্রা। 2টা জায়গা থেকে পরিবর্তন। একটা হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে একটা নিরাপদ পজিটিভ নারায়ণগঞ্জ গড়ার দিকে পরিবর্তন, সেই সাথে জনগণের নাগরিক সুবিধার অপ্রতুলতার থেকে বের হয়ে নাগরিক সুবিধা, নাগরিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ। যে আমরা একটু নাগরিকদের কাছে যেতে চাই, তাদের আসলে কি সমস্যাগুলো একটু জানতে চাই। প্রার্থীদের কাছে আপনারা যারা ভোটার আছেন প্রশ্ন করতে পারেন। একটু দাঁড়িয়ে যদি কে প্রশ্ন করবেন, একটু হাত তুলেছেন, সামনে যদি একটু দেন। কার কাছে প্রশ্ন? দাঁড়িয়ে আপনার নাম বলে প্রশ্নটি করবেন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম সাহেবের কাছে। যে আমাদের দেশে একটা রাজনৈতিক সংস্কৃতি আছে যে আমরা কোনো জোটের বা রাজনৈতিক জোটের প্রার্থী হই, তো সেক্ষেত্রে জয়ী হলে সেই জোট যদি ক্ষমতায় যায় তাহলে সেই এমপির পক্ষে অনেক কাজ করা সুবিধাজনক হয়। তো আপনি তো স্বতন্ত্র প্রার্থী, তো যদি আপনি বিজয়ী হন সেক্ষেত্রে এই বিষয়টাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন বলে আপনার কোনো আমরা প্রশ্নটি পরিকল্পনা আছে স্পষ্ট, কিনা? প্রশ্নটি পেয়েছি। আমরা একটু যদি সরাসরি প্রশ্ন উত্তর দেন, আপনার কাছে আসতে যাচ্ছি। আমি জনগণের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। তারপর আমার একটি রাজনৈতিক পরিচয় ছিল। তো আমি এটুকু আপনাকে বলতে চাই, কারণ আপনার প্রশ্নটা যদি আমার রাজনীতি দিয়ে শুরু হতো তাহলে আমার বলতে আর একটু সুবিধা হতো। যে আপনার মতো করে বলতে পারেন। আমি 2008 সাল থেকে আমি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। 2008 সালে আমার প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই আমার রাজনীতি শুরু, এবং 2008 সালে আমি নির্বাচন করেছি এবং আমি পাশ করেছিলাম। এটা নারায়ণগঞ্জবাসী সবাই স্বীকার করে, বিশ্বাস করে। যাই হোক, সেই সময় আমাকে খুব সামান্য ভোটে আমাকে ফেল করানো হয়েছিল। এরপর থেকে আমার বিএনপির রাজনীতি শুরু। বেগম খালেদা জিয়া আমার দেশনেত্রীর হাত ধরেই আমার রাজনীতি শুরু। তো আমি 2018 সালে আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল এবং আমি নির্বাচনও শুরু করেছিলাম। আমি প্রার্থীরা বাছাই হয়েছে, জমা হয়েছে এবং আমি নির্বাচনও শুরু করেছিলাম। তো তখন দল থেকে আমাকে অনুরোধ করা হয়েছিল
যে জোটের কারণে দলের স্বার্থে আমাকে প্রার্থীরা প্রত্যাহার করার জন্য, তা আমি দলের প্রতি সম্মান দেখিয়ে আমি প্রত্যাহার করে নিয়েছিলাম এবং তারপরে আর এ ব্যাপারে অনেক কথা আছে, সেটা আমি আর জি শাহ আলম বলতে ভাই, চাই না। নিশ্চয়ই আপনি নাগরিকের জন্যই কাজ করবেন, আপনি জনমানুষের জন্য কাজ করবেন, সেই প্রত্যাশা নিয়ে আপনি দাঁড়িয়েছেন। আমরা একটু দর্শকের কাছে আবারও যেতে চাই। এখানে এনসিপি এবং জামাত মনোনীত প্রার্থী আছেন এবং বিএনপি মনোনীত প্রার্থী আছে। হ্যাঁ, আপনার কাছে আবারও আসবো, যদি এই দুজনের কাছে কে প্রশ্ন করতে চান। একজন হাত তুলেছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করবেন শুধু। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি নারায়ণগঞ্জ 4 আসনের একজন ভোটার। আমার সর্বপ্রথম প্রশ্ন বিএনপি নেতৃত্বাধীন জোট জামায়াতে ইসলামের মনির হোসেন কাশিমি সাহেবের কাছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের এটা একটা চোখের শান্তি, আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে পেয়েছি। সেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ব্যতীত প্রত্যেকটি দল আমরা ঐক্যবদ্ধ অবস্থান আছি নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেইখানে যদি আমরা দেখি যে পতিত স্বৈরাচারের যাই সে সকল দোসররা আমাদের রাজনীতিবিদদের সাথে যখন দেখি তাদের সংযুক্ত থাকে, যে তাদের সাথে সম্পর্ক থাকে, তখন আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের জনগণরা আমরা খুব ব্যথিত হই। আপনার প্রশ্নটি? আমার প্রশ্নটা হলো আপনার কাছে, আপনার সাথে আমরা দেখতে পাই 10 মামলা 5 মামলার আসামিরা আপনার আশপাশে ঘোরাঘুরি করে, সেই ক্ষেত্রে আপনার স্পষ্ট ব্যাখ্যাটা কি? স্পষ্ট ব্যাখ্যা, ওকে, আপনার প্রশ্ন পেয়েছি। একজন যদি বিএনপি জামাত জোট মনোনীত প্রার্থীর কাছে প্রশ্ন করবেন, কে হাত তুলে একটু পেছনে আছেন একটু দেন। হ্যাঁ, একটু দাঁড়িয়ে আপনার নাম বলে প্রশ্ন করবেন। জি আসসালামু আলাইকুম, আমি নারায়ণগঞ্জ 4 আসনের একজন তরুণ ভোটার, আমি মোহাম্মদ সজীব। আমার কার কাছে প্রশ্ন করার কথা ছিল? আপনি যদি জামাত মনোনীত প্রার্থী, জামাত মনোনীত এনসিপির আমাদের এনসিপির আব্দুল্লাহ আলামিন ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন। উনি আমরা দেখতে পাচ্ছি, আমরা যেহেতু তরুণ ভোটার, আমরা রাজনীতির মাঠে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের সামনে উপস্থিত আমাদের এই বিএনপি জোট মনোনীত প্রার্থী, ওনাদের লোকবল এবং শাহ আলম সাহেব যে ওনার টাকা পয়সা, তার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল্লাহ আলামিন ভাই সব দিক থেকেই পিছিয়ে রয়েছে। তো আমার প্রশ্ন যে আব্দুল্লাহ আলামিন ভাই কিভাবে ভোট পরবর্তী সময়ে মানুষ যদি তাকে গ্রহণ করে নেয়, তিনি এই ফতুল্লার রাজনীতিকে কিভাবে কন্ট্রোল করবে এবং নারায়ণগঞ্জ 4কে কিভাবে পরিবর্তন করবে? ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রথমে যদি আব্দুল্লাহ আলামিন আপনার কাছে আসি, আপনাকে যে প্রশ্ন করা হয়েছে, এখানে দুজন হেভিওয়েট প্রার্থীর সাথে আপনি নিজেকে কিভাবে সামলে নেবেন যদি আপনি এখানে জয়ী হতে পারেন? জি, ধন্যবাদ প্রশ্নের জন্য। আমি আসলে মনে করি যে আমাদের বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বা অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় কে হেভিওয়েট, কে অনেক হাই প্রোফাইল মানুষ, কার অতীতের কীরকম রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড, এটার চেয়েও মানুষের কাছে এখন মুখ্য হয়ে দাঁড়াইছে হচ্ছে কার যোগ্যতা কী, কে সমাজকে ভালো কিছু দিতে পারবে, কার সততা, তার মানে জনগণের প্রতি কমিটমেন্ট, এই জায়গা থেকে মানুষ বিচার করবে। এবং আপনারা জানেন যে এবছর যারা ভোট দিবে তাদের একটা বিশাল অংশ হচ্ছে তরুণ ভোটার, যারা বেসিক্যালি এই ফ্যাসিস্ট রেজিমের সময় কখনো ভোট দিতে পারেনি, তো বা নিজেদের ভোটাধিকারটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। তারা একটা গুণগত পরিবর্তন চায়, তারা হেভিওয়েট বা অর্থবিত্ত এগুলোর দিকে মনোযোগী না, তারা হচ্ছে পরিবর্তনের প্রতি গুণগত পরিবর্তনের জন্য আমরা গুণগত পরিবর্তনটা করতে চাই। একটু বিএনপি মনোনীত প্রার্থী, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। ধন্যবাদ সকলকে। যে ভাই প্রশ্নটা করলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা যে আশা করেছি যে ফ্যাসিস্ট স্বৈরাচার বা পতিত স্বৈরাচারের কোনো দোসর আমার সাথে দেখা যায়, অথবা 8-10টি মামলার আসামি তাদেরকে আমার সাথে দেখা যায়। প্রথম কথা হলো 8-10টা বা 20টা মামলা থাকাটা এটা কোনো আসামি হওয়ার বা অন্যায়ের কোনো কিছু না। আমার নামে 39টা মামলা আছে, এর অর্থ হলো আমি অপরাধী নই। বরঞ্চ মামলার যদি বাড়ানো থাকে কারো, বোঝা যাবে যে গত 17 বছর সে কী ছিল, সক্রিয় ছিল, যার কারণে সরকার এই ধরনের মামলা দিয়েছে। বাকি রইল অপরাধমূলক কোনো মামলা যদি থাকে, কোনো ক্রাইম যদি কেউ করে থাকে, অবশ্যই সেটা দোষণীয়। আপনার সাথে আমি একমত, এটা আমার সাথে হওয়া উচিত না, আমার আশেপাশে থাকা উচিত না। আমি একাধিক স্টেজে কথা বলেছিও যে আমার সাথে যদি এমন কেউ থেকে থাকেন, মেহরবানি করে এখন থেকে আপনি এখান থেকে নেমে যান। কারণ আমার তো চিনা নাই জানা নাই যে কারা
এই ক্রাইমের সাথে সম্পৃক্ত আছেন। যদি আপনার জানা থাকে তাহলে একান্তে আমাকে জানিয়ে দিলে আমি আপনাকে সবসময় ধন্যবাদ জানাই এখনো, আর সবসময় আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আপনার প্রশ্নের উত্তরটি একদম ক্লিয়ার। স্বতন্ত্র প্রার্থী, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, একটু সংক্ষেপে যদি বলেন। 2008 সালে যখন আমি নির্বাচন করি তখন আমার ইচ্ছা ছিল যে দেশ, জাতি এবং এলাকার উন্নয়নের কাজ করব। তো যেহেতু আমাকে ষড়যন্ত্র করে ফেল করানো হলো, আমি হতে পারলাম না, তখন আমার সে আশাটা পূরণ হয় নাই। তেমনি 2018 সালেও আমি নির্বাচন থেকে সরে গেলাম দলের স্বার্থে, তখনও আমার সে আশা পূরণ হয় নাই। একজন ব্যক্তি যখন রাজনীতিতে আসে এবং যিনি এমপি হতে চান, তার একটি ভীষণ থাকে যে আমি এলাকার জনগণের জন্য কাজ করব, এলাকার জন্য কাজ করব। কিন্তু সেই কাজটি যখন করতে পারলাম না, এবারও নির্বাচনে যখন আমাকে নমিনেশন থেকে বঞ্চিত করা হলো, তখন আমি চিন্তা করলাম যে দেশবাসী, এলাকাবাসী, জনগণের যে আশা আকাঙ্ক্ষা আমার প্রতি তাদের যে বিশ্বাস এবং 17 বৎসরে আমার যে পরিশ্রম এবং নেতাকর্মীদের যে আমার প্রতি ভালোবাসা এবং তাদের যে চাহিদা যে আপনি এলাকার জন্য কিছু করতে চান, করতে হবে আপনাকে। কারণ আমি এলাকার উন্নয়ন করতে আমি যেগুলো পেয়েছি, যেমন আমার আব্বা আমার নামে আফিয়া জালাল ফাউন্ডেশন আছে, এবং আমি এবং আমার ওয়াইফের উদ্যোগে জান্না ওয়েলফেয়ার ফাউন্ডেশন করেছি। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সেটা দিয়ে কাজ করছি। কিন্তু যদি কোনো এলাকার ব্যাপক উন্নয়ন সাধন করতে হয় তাহলে প্রশাসনিক ক্ষমতার প্রয়োজন আছে। প্রশাসনিক ক্ষমতা ছাড়া ব্যাপক উন্নয়ন কারো পক্ষে করা সম্ভব নয়। এই জন্য এই দাবির মুখে আমি এবার নির্বাচনটা করতেছি। ইনশাল্লাহ যদি জনগণ আমাকে রায় দেয় এবং আমি নির্বাচিত হতে পারি, আল্লাহর রহমতে আমি জনগণকে সাথে নিয়ে আমার এলাকার উন্নয়ন সাধন করার নগর বান্ধব কাজ আপনি করবেন। একটু আমরা যেতে চাই যে এনসিপি মনোনীত প্রার্থী, আপনার কাছে যে এই এলাকাটি শিল্পঘন এলাকা, বিসিক সহ আরও বেশ কিছু শিল্পাঞ্চল আছে, এখানে লক্ষাধিক শ্রমিক আছে, শ্রমিকদের আবাসন এবং যাতায়াত সমস্যা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই আমরা নারী শ্রমিকরাও আছে। জি আমরা স্পেসিফিকভাবে আমাদের ইশতেহারে, যেটা আপনারা জানেন এবারের আইনগতভাবে একটা নতুন সংশোধনী আসছে যে এক মঞ্চে ইশতেহার ঘোষণা, যেটার কথা মনির কাশিমি সাহেব বলেছেন। তো আমরা ওই স্টেজে এটা অফিসিয়ালি ঘোষণা করেছি যে এই অঞ্চলটা লক্ষাধিক না, প্রায় 5 লক্ষাধিক শ্রমিক এই অঞ্চলে আপনার মানে শ্রমজীবী মানুষ। তো তাদের এই অঞ্চলে, আমাদের এই ফতুল্লা অঞ্চলে একটা ভালো গভর্নমেন্ট হসপিটাল নেই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওই অর্থে নাই। তো আমরা বলেছি যে আমরা চিকিৎসা এবং নারী ও শিশু, বিশেষ করে নারী শ্রমিকদের এই অঞ্চলে কোনো স্পেশালাইজড চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। আমরা এই ব্যাপারটা অ্যাড্রেস করেছি, সেই সাথে শ্রমের পরিবেশের ব্যাপারটা আমরা অ্যাড্রেস করেছি। আমরা বলেছি এই অঞ্চলের মানুষের নিরাপত্তাহীনতার একটা ব্যাপার আছে, এবং এই অঞ্চলের শুধু শ্রমিক না, যারা ব্যবসায়ী তাদেরও একটা নিরাপত্তাহীনতার ইস্যু আছে। যেমন আমরা 5 আগস্টের পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট রেজিমের লোকজন নানানভাবে ব্যবসায়ীদেরকে জুলুম নির্যাতন করে তাদেরকে বাধ্য করত চাঁদা বা দখলদারির জন্য, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য। 5 আগস্টের পরেও এই ধরনের জিনিস আমরা কন্টিনিউ হইতে দেখছি। তো ওই জায়গা থেকে আমরা এটা অ্যাড্রেস করছি যে আমাদের এই অঞ্চলে কাজ করছেন, যে এটা নিয়ে আমরা কাজ করতে চাই। জি, মনির হোসাইন কাশিমি, আপনার কাছে আসতে চাই। এলাকায় সাধারণ মানুষের জন্য যেমন হসপিটাল খুব একটা নেই, মেডিকেল কলেজ নেই, এখানে একটি বিশ্ববিদ্যালয়ও নেই, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। যেটা শুরুতেই বলেছিলাম যে ইশতেহারে আমি এগুলো উল্লেখ করেছি, এবং কিছু তো জিনিস হলো কি দীর্ঘমেয়াদী, একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ করতে হয়তো বা 5 বছরও হয়ে উঠবে না। মানুষকে শুধু আশ্বাস দেব আর কি, ওই দীর্ঘমেয়াদী এগুলো শুনিয়ে যাব, কথার ফুলঝুরি না দিয়ে, বরঞ্চ তাৎক্ষণিকভাবে দৌড়গড়ে কাদের মা এবং শিশু, এরা চিকিৎসার জন্য বেশি বিড়ম্বনায় পড়েন। আর বিশেষ করে নদীর উপরেরটা তো বলাই বাহুল্য, বিশেষ করে বক্তাবলী এবং আলীরটেক যেটি দুর্গম অঞ্চল, সেই অঞ্চলের মানুষের জন্য এই জন্যই স্বাস্থ্য সেবা। লেট মি ফিনিশ। আমি যেটা বলছিলাম যে তাৎক্ষণিক কি করা যায়, এই চিন্তা থেকে আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি।
আপনার প্রতিটি ইউনিয়নে 7টি ইউনিয়ন নিয়ে আমাদের এই আসনটি, প্রতিটি ইউনিয়নে একটি মা ও শিশু ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা, মা ও শিশু হাসপাতাল যেখানে চিকিৎসাটা ফ্রি এবং মোটামুটি 50% ঔষধও ফ্রি জি। দেওয়া যায় এমন ব্যবস্থা থেকে তার সূত্র ধরে আমি পঞ্চবটিতে আমাদের, যেহেতু আমি এনায়েতনগর ইউনিয়নের বাসিন্দা, এনায়েতনগরের 1 নম্বর ওয়ার্ড পঞ্চবটিতে অলরেডি কাজ শুরু করেছি, হয়তো মাস 3 লাগবে, এর মধ্যে তার কার্যক্রম জি, শুরু আপনাকে হবে ধন্যবাদ। ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম, নিশ্চয়ই আপনি প্রশ্নটি শুনেছেন। স্বাস্থ্যসেবা এবং শিক্ষা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ ইউনিভার্সিটি বর্তমানে বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির আমরা একজন উদ্যোক্তা। আমার বড় ভাই মোহাম্মদ শাহজাহান, উনি আমাদের পরিবারের পক্ষ থেকে এটা রিপ্রেজেন্ট করেন। অতএব শিক্ষা খাতে আমাদের উদ্যোগ আজকে নতুন নয়। তৃতীয় হলো চিকিৎসা খাতে। চিকিৎসা খাতে আপনারা জানেন যে আফিয়া জালাল ফাউন্ডেশন, আমার বাবা মার নামে যে উদ্যোগে, আফিয়া জালাল ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের ফতুল্লাতে একটি মেডিকেল সেন্টার আছে, যেটা অনেক টাকা খরচ করে আমরা করেছি, যেটার মেশিনারিজগুলো সব A1 বাংলাদেশের এভা কেয়ার হসপিটাল এবং ইউনাইটেড হসপিটালে যেগুলো আছে সেই সমমানের দিয়ে আমরা করেছি। কেন করেছি? এলাকার জনগণের সেবার মান বৃদ্ধি করার জন্য, এবং এটা আমি গ্রাম অঞ্চলে করেছি যাতে গ্রামের লোকজন সেই সুবিধাগুলো পায়। অতএব আমরা দীর্ঘদিন থেকেই, যেহেতু আমি এই এলাকার সন্তান, পারিবারিকভাবে আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে ভালো জানেন, অতএব আমার বাবার আমল থেকেই আমরা এই এলাকার বিভিন্ন সেবামূলক কাজে আমরা সবসময় আছি। এবং ভবিষ্যতে যদি আমি প্রশাসনিক ক্ষমতা পাই, ইনশাল্লাহ আমি অনেক কিছু করার আমার ইচ্ছা নিশ্চয়ই আছে। আপনাদের কাছে আবারও আসবো। আমরা একটু দর্শকের কাছে যেতে চাই, আপনাদের প্রশ্ন নিতে চাই। একটু নাম বলে প্রশ্ন করবেন, একটু দাঁড়িয়ে। জি, কার কাছে প্রশ্ন করছেন? আপনার নাম বলে প্রশ্নটি আমার করবেন। প্রথম প্রশ্ন হলো, আমি এখানে ভোটার না, আমি কি প্রশ্ন করতে পারবো? হ্যাঁ, প্রশ্ন করেন এই এলাকার উন্নয়নে। আমার প্রশ্ন হলো এনসিপি এবং জামাত মনোনীত প্রার্থী আলামিন ভাইয়ের কাছে। হ্যাঁ, এনসিপি হলো, আমরা যতটুকু জানি, 5 আগস্ট পরবর্তী সময়ে নতুন বন্দোবস্ত, এই শুধু স্লোগানের, প্রশ্নটি করবেন। হ্যাঁ, আমি ওনাকে স্লোগান করব, এই স্লোগানের উপরে ওনারা রাজনীতি শুরু করেছে। আমি ওনার কাছে প্রশ্নটা করব, গত 31 তারিখে আমাদের কাসিমি সাহেব এখানে একটি স্কুলে একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলেন, সেখানে পুরস্কার দেওয়া হয়েছিল। সেখানে কোনো ব্যক্তিগত অ্যাটাক করে না, 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 প্রশ্ন আমি সেটি আমরা ব্যক্তিগত নিতে attack না, চাচ্ছি না। আপনি আমরা যদি একটু শুনতে- প্রয়োজনে আমরা একটু আমি তাকে একটু প্রশ্নটা করবো, সেটা সরাসরি হলো, প্রশ্নটি করবেন। সেখানে মিডিয়া ফ্রেমিং হয়েছিল, সেই মিডিয়া ফ্রেমিংয়ের মাধ্যমে বলা হয়েছে এটা তিনি ভোটারদেরকে টাকা দিচ্ছেন। আর এই ব্যাপারে আমাদের আলামিন ভাই বলেছিলেন যে ভোটারদেরকে টাকা দিচ্ছে, এটা কোনো রাজনীতি, আমাদের কোনো মনোনয়ন পাওয়া কোনো ব্যক্তির এটা তার কাছে শোভা পায় না, তার কথাটা এমন ছিল। তা আমার প্রশ্ন হলো, সে একজন নতুন বন্দোবস্ত নিয়ে যেখানে রাজনীতি করতে আসছে, আপনার প্রশ্নটাই, হ্যাঁ। তাকে এটা যাচাই করা উচিত ছিল। এটাকে তিনি যাচাই জি, করে আমরা বলেছেন প্রশ্নটি কি পেয়েছি। নাকি মিডিয়ার উপর নির্ভর করে বলেছিলেন? হ্যাঁ, আমরা একটু প্রশ্নের উত্তরটি নিতে চাই। হ্যাঁ, আমি উত্তর দিতে চাই। হ্যাঁ। আমি একটু দেখেন, এই ঘটনা যখন ঘটছে তখন প্রশাসন থেকে প্রার্থীকে জরিমানাও করা হয়েছে আচরণবিধি লঙ্ঘনের দায়ে। I object. তো প্রশাসনের থেকে এই যখন শব্দটা আপনি কারেকশন করেন জি, আগে। আপনি প্রার্থীকে জি, নয়। আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আসবো। আপনার কাছে আসবো। জি, জি। আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে এই ইস্যুতে। তো স্বাভাবিকভাবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে যখন জরিমানা করা হয়, তার মানে ওইখানে আইনের লঙ্ঘন ঘটছে, ওটা দিয়ে তো আমরা কথা বলবোই, খুবই স্বাভাবিক। এটা নিয়ে জি। কথা বলা খুবই স্বাভাবিক আইনের লঙ্ঘন Okay, ঘটলে। আপনি কি এবং বলবেন? ছোট আমি করে একটু শেষ যদি করি, বলেন। আমি একটু শেষ করি। শিক্ষিত মানুষ যে কোনো এবং শিক্ষা প্রতিষ্ঠানে, আচ্ছা, আমি একটু শেষ একটু করি। অভিযোগটা নিয়ে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থীদের এই নির্বাচনকালীন সময়ে অনুষ্ঠানে যাওয়া নিয়েও কিন্তু বাধ্যবাধকতা আছে। তো আমাদের সম্মানিত বড় ভাই যদি সেটা না জানেন, তাহলে তো আমাদের কিছু করার নেই, কিন্তু অবশ্যই আমরা মনে করি ওকে, আমরা একটু উত্তরটা নিয়ে আসি, ছোট করে একটু উত্তরটা যদি দেন। ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য। আবারও ভদ্রলোক, আমি যথেষ্ট স্নেহ সহ তাকে শ্রদ্ধা করি। ছোট করে উত্তরটা শুধু দেন। উনি যে বললেন যে জরিমানা করা হয়েছে, জরিমানাটা কাকে করা হয়েছে এটাও তার জানা উচিত ছিল। জরিমানা কখনো আমাকে করা হয়নি, আমাকে ওখানে ইনভাইট করার এবং টাকা দেওয়ার জন্যও করা হয়নি। আমাকে কেন জন্য করা ইনভাইট হয়েছে? করা হলো, আমি যেহেতু একজন প্রার্থী, আমাকে কেন ইনভাইট করা হলো, এই জন্য কলেজ কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, আপনাকে Not করা me. হয়নি।
ওকে, আমরা বিষয়টি তাহলে আপনি বিষয়টি বিষয়টি ভাইয়া তো স্কুলে গিয়ে আমরা আচরণবিধি বিষয়টা লঙ্ঘন বুঝতে পেরেছি, হ্যাঁ, ক্লিয়ার, এটা- আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। আচরণবিধি তো লঙ্ঘন আমি হয়েছে। জানি আমরা আচরণবিধি শিক্ষা লঙ্ঘন নিয়ে কথা বলেছি। আমরা বিরতির পর আবার আমাকে আসছি। কথা বলতে কে প্রশ্ন করবেন একটু হাত তুলে, অনেকেই হাত তুলেছেন, আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি করবেন। একটু বুমনি একজন নারী প্রতিনিধি আছেন, যদি আপনার নাম এবং প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা এমি, পেশায় একজন সাংবাদিকতা, স্থানীয়ভাবে সাংবাদিকতা যুক্ত আছি। জি, কাকে প্রশ্ন করছেন? আমি এখানে যারা আছেন প্রত্যেককেই, সে সাথে আমি আর একটু ভালো হতো যদি সকল প্রার্থীদের আনা হতো। আচ্ছা, যে এখানে যারা আছেন সকলকে একটি প্রশ্ন, সবাই মাদক, জলাবদ্ধতা বা অন্যান্য প্রবলেম নিয়ে কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের আগে খেয়ে পরে বাঁচতে হবে। বিগত সরকারের আমলেও আমরা দেখেছি দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি। সাধারণ খেটে খাওয়া মানুষ যে পরিমাণ আয় করে, তাদের খেয়ে পরে বাঁচতে নাভিশ্বাস উঠে যেত। দ্রব্যমূল্য সাধারণ, আজকে একটা গ্যাসের সিলিন্ডার কিনতে গেলে 2200 টাকা লাগে, 2300 টাকা লাগে, যেখানে সরকার 1300 টাকা মূল্য নির্ধারণ করেছে। এই যে সকল পণ্য, একটা কাঁচা সবজি কিনতে গেলেও অনেক চড়া দামে কিনতে হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু আমরা নুন ভাত খেয়ে বাঁচি বলতে গেলে। একদম রুট লেভেলের যারা আছেন তাদের আয় ইনকাম অনুযায়ী আমাদের জীবনযাত্রার মান, জীবনযাত্রার মান নিয়ে নিশ্চয় হ্যাঁ, সেই সাথে আমাদের বাচ্চাদের লেখাপড়া, জি, সেটা নিয়েও অনেক ভোগান্তি প্রশ্নটি পোহাতে হয়। পেয়েছি বোন, আর অনেক এখন ধন্যবাদ। দ্রব্যমূল্যের সহনীয় পর্যায়ে আনার জন্য সহনীয়। তাদের কি উদ্যোগ থাকবে? জি, আমরা একটু এক এক করে বিএনপি জোট মনোনীত, আপনি একটু শুনেছেন নিশ্চয়, জীবনযাত্রার মান উন্নয়নে আপনি কি জি, পরিকল্পনা? এটা তো আসলে ব্যক্তিগত পর্যায়ে খুব যৎসামান্যই করা যায়। এটা দলীয় কি লাগে, সিদ্ধান্ত লাগে, সরকারি সিদ্ধান্ত লাগে। সেদিক দিয়ে দেশনায়ক তারেক রহমান সাহেব 31 দফা যেটা দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো ফ্যামিলি কার্ড। এই যে নুন আনতে পান্তা ফুরায় যে এই শব্দটা, এই জায়গাটাকে, এই গ্যাপটা পুরা করার জন্য আসলে ন্যূনতম প্রয়োজনটা যেন সরকারিভাবে পুরা করা হয়, সেই ব্যবস্থা 31 দফার মধ্যে নেওয়া আছে। এবং ক্রমান্বয়ে সেটাকে বাড়ানোর জন্য সরকারের সাথে সাথে আমরা বিদেশি অনুদান এবং নিজস্ব অনুদান আরেকটি বিষয় আমি সব একটু মিলিয়ে যদি যোগ করি, সেটি হচ্ছে যে সিন্ডিকেটের কারণে অনেক সময় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, সেটি ভাঙতে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই যদি আমাকে বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া হয় তাহলে সেই পরিকল্পনা আমি বাস্তবায়ন করতে আপনাকে পারবো। এই এলাকা নিয়ে কিন্তু মানুষের, আমাকে সাধারণ মানুষের এই এলাকা নিয়ে আসলে বাস্তবতা হলো, একজন মানুষের নিজের আয়ের থেকে যতটুকু দেওয়া যায় ততটুকু তো দেওয়ার আমাদের সকলেরই কি আছে, অভ্যেসও আছে, ইতিহাসও আছে, অতীত এবং আগামীতে করব। বাট কথার ভুল জুড়ে নয়, এটা আসলে সিদ্ধান্তের ব্যাপার হলো সরকারি সিদ্ধান্ত। এই জন্য সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে তারেক জিয়া সাহেব যে জিনিসটা নিয়েছেন 31 দফার মধ্যে, এটাই হলো একদম, যদি আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি ঠিক মতো, তাহলে এটাই আপনার হলো কাছে সবচেয়ে আবারও সুন্দর আসবো। ব্যবস্থাপনা, যে স্বতন্ত্র ব্যবস্থাপনা প্রার্থী মোহাম্মদ শাহ আলম ভাই, প্রশ্নের উত্তরটি যদি দেন। জীবনযাত্রার মান উন্নয়নে উনি যে প্রশ্নটা করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি যদি বেঁচে খেয়ে না খেয়ে থাকি, খাবারই না পাই, তাহলে আর আমার অন্য কিছু করে লাভটা কি? মানে আমি খাবার পাচ্ছি কিন্তু সেটির দাম বেশি, না, সেটাই না, আমার পকেটের টাকা নেই, আমি খাবার কোথেকে পাবো? সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। সেটা হলো যে বাংলাদেশে যে সিন্ডিকেট, এটা তো সবচেয়ে বড় সমস্যা। কোনো সরকারের আমলেই এই সিন্ডিকেট কেউ ভাঙতে পারে নাই। এটা শুধু সরকারের দোষ না, কোনো একটি গোষ্ঠীর দোষ। তারা তাদের নিজের স্বার্থে এই ব্যবস্থাটা তারা করে। আপনি লক্ষ্য করে দেখবেন যে এই আন্দোলনের পরে এই যে 1400 মানুষ, 1500 মানুষ, এই ছেলেরা, ছাত্র জনতা, সাধারণ জনগণ যে আত্মহত্যির পরে যে আশা করেছিল যে দেশটা একটা নতুন দেশ হবে এবং শুরু হয়েছিল, প্রথম দিকে দেখেন যে সব কিছু দাম কমে গেল, মানুষ খুব স্বস্তির মধ্যে আসলো। তারপরে আবার সেই সিন্ডিকেট, আবার সেই সিন্ডিকেট, আবার সেই সিন্ডিকেট। সিন্ডিকেট ভাঙতে আপনি কাজ করবেন। সিন্ডিকেট ভাঙাটা হলো একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আলামিন ভাইয়ের কাছে আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে এই পরবর্তী মানে স্বৈরাচার পরবর্তী যে সরকারটি আসলো, প্রথম দিকে আমরা দেখেছি যে এনসিপির বেশ তৎপরতা ছিল এবং সেখানে সেনাবাহিনীও বেশ তৎপর ছিল যে রাজধানীতে এবং রাজধানীর আশপাশে পণ্য পরিবহনে চাঁদাবাজি মুক্ত হওয়ার কারণে আমরা দেখেছি অনেক পণ্যের দাম কমে গিয়েছিল। আপনাদের সেই তৎপরতা এখন আর খুব একটা চোখে পড়ছে না। আপনারা যদি সরকারে আসেন তাহলে সেক্ষেত্রে কি কাজ করবেন? ধন্যবাদ। আমি একটু ভিন্নভাবে উত্তরটা দিতে চাই যে আসলে আমরা শুধু সরকারের কাছে সব দায় চাপাইলে হয় না, কারণ জনপ্রতিনিধিরও তার এলাকায় কিছু করার সুযোগ থাকে।
আমার এলাকায় আমি যদি চাঁদাবাজিটা বন্ধ না করি, আমার এলাকায় আমি যদি চাঁদাবাজদের প্রোটেকশন দিই, আমার এলাকায় আমি যদি সন্ত্রাসীদের প্রোটেকশন দিই, আমার এলাকায় আমি যদি, যেটা হয়ে আসছে এতদিন, আমার এলাকায় আমি যদি সিন্ডিকেটকে প্রোটেকশন দিই, তাহলে জনগণ আসলে বঞ্চিত হবেই, জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হবে। কারণ হচ্ছে আমি ওই চাঁদাবাজদের প্রোটেকশন দিই, তারা মানুষের উপর জুলুম করে, এটা একটা চেইনের মতো। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে জনপ্রতিনিধিরও জায়গা আছে, সে যদি সৎ থাকে এবং এইসব ব্যাপারে সিন্ডিকেট, চাঁদাবাজি, সন্ত্রাসের ব্যাপারে আপোষহীন হয়, তাহলে এলাকার অনেক সমস্যা সমাধান করা সম্ভব। অর্থাৎ আপনি একদম গোড়ায় যে সমস্যা, সেই সমস্যায় আপনারা তিনজনই কাজ করবেন, সেটি আপনারা বলছেন। আমরা একটু দর্শকের প্রশ্ন নিতে চাই। নিশ্চয়ই আপনাদের জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন আসছে আপনাদের উন্নয়নে, একটু যেতে চাই। এখানে একদম তরুণ ভোটার কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে যদি একটু। আমার নাম মাহবুব। আমি আমাদের সকল অভিভাবকের কাছে একটা প্রশ্ন করতে চাই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সকলের একটি আশা ছিল, সেটা হলো যে সবাই ক্লিন ইমেজধারী, সবাই আমাদের জনগণের পক্ষে কাজ করবেন। তো আমরা যখন আপনি একটু আপনার মাস্কটা খুলে কথা বললে স্পষ্ট শোনা যাবে। কমফোর্টেবল, আপনার এভাবেই বেশি কমফোর্টেবল আমি। ওকে, আপনার প্রশ্নটি করুন শুধু। আমার প্রশ্নটি হচ্ছে, জনগণ কি এমন কোনো অভিভাবককে বাছাই করে নেবে যার সাথে শামীম ওসমানের খুব ঘনিষ্ঠ সম্পর্ক? শামীম ওসমানের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিনা? ওকে, আরেকজনকে একটু প্রশ্ন করবেন, একদম তরুণ ভোটার, এবারই প্রথম ভোট দেবেন। হ্যাঁ, আপনি হ্যাঁ একদম এবারই আপনি প্রথম ভোটার। জি জি। আপনার কি প্রত্যাশা তিনজনের কাছে? আমার প্রথমে প্রত্যাশা হচ্ছে, যারা জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি মামলায় জড়িত ছিল, তাদেরকে যেন প্রার্থীরা কোনোভাবেই সুযোগ না দেয়। আর আরেকটা প্রশ্ন, 5 আগস্টের পরে যারা সেই ফ্যাসিস্ট হাসিনা রেজিমে যারা মানুষের উপরে অত্যাচার, নির্যাতন এবং চাঁদাবাজি, এরকমও হয়েছে যে ফতুল্লা অঞ্চলে চাঁদার জন্য তার মিল ফ্যাক্টরি জ্বালায় দেওয়া হয়েছে। আমি মনির হোসেন কাসিমি সাহেবের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে এরকমও লোক তার পাশে ঘুরে। শাহ আলম সাহেবের কাছে আমার প্রশ্ন, ফতুল্লাতে তার ক্যাম্প তালামাইরা রাখা হয়েছে, সে ফতুল্লায় তার হয়তো কোনো ক্যাম্প খুলতে পারে না, আমাদের কাছে এরকম একটা খবর আসছে। প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্ন করতেছি। তো শাহ আলম সাহেবের কাছে আমার প্রশ্ন, সে যদি ফতুল্লার এই জায়গাটা কন্ট্রোল করতে না পারে, সে পুরো ফতুল্লার 7টা ইউনিয়ন কিভাবে কন্ট্রোল করবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। ওকে, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি, ধন্যবাদ। আরেকজনকে একটু সুযোগ দিতে চাই, একটু এই পাশে যদি কেউ হাত তুলেন। হ্যাঁ, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আহমেদ আলী, আমি আহত জুলাই যোদ্ধা। জি, শুধু প্রশ্নটি করুন। যে প্রশ্নটি হলো, আমি দেখছি গণ অভ্যুত্থানের পর শুধু প্রশ্নটির জন্য প্রচার প্রচারণা আমাদের আলামিন ভাই শুধু করে আসছে, কিন্তু আমাদের শাহ আলম সাহেব আর আপনাদের কাশিমি ভাই, মনির হোসেন কাশিমি সাহেব, ওনাদের দুজনের কোনো প্রচার প্রচারণা আমরা দেখতেছি না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রশ্নগুলো পেয়েছি, যেহেতু সময় সংক্ষেপ, আমরা একটু আসতে চাই মনির হোসেন কাশিমি, আপনার একটু কাছে প্রশ্ন ছিল, যদি উত্তরটি দেন। সেম উত্তর, এখানে অ্যান্সার সেটাই। শুধু অস্বচ্ছ একটা কথা ছুড়ে দেওয়াটা তো সহজ। যদি সমস্যার সমাধান করতে হয়, তাহলে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে কোন গার্মেন্টস কে জ্বালালো, কেন তার উপরে এই হলো, কে সে, এটা না বললে আমি তাকে চিনি না। এটা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, আপনি নির্বাচনী প্রচারণায় কোনো বাধার সৃষ্টি হচ্ছে কিনা আপনার, সেটি যদি একটু উত্তর দেন। আমার নির্বাচনী প্রচারণায় কোনো বাধার সৃষ্টি হচ্ছে না, এটাকে বাধা খুব একটা বলা চলে না, কোনো বাধা পান না। একটু বসেন, বসো। জি, আমি প্রশ্ন করেছিলাম, আপনি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? আমার যেটা হয় সেটা হলো পঞ্চবটি আর এই ফতুল্লা, এই মাঝখানে জায়গাটায় যতবার আমি ব্যানার লাগাই, কে বা কারা ছিঁড়ে ফেলে, আমি আদৌ কাউকে দেখিনি। আপনি কোনো অভিযোগ করেছেন? না, করিও না, তাও করিনি। ওকে, আমরা একটু যেতে চাই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম, আপনার কাছে। আপনার প্রচারণা কেমন চলছে, কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ, প্রচারণা আমরা ভালো করছি। যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আপনারা বিশ্বাস করেন, একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ এবার ভোট বিপ্লব হবে, নীরব ভোট বিপ্লব হবে। কোনো বাধার সম্মুখীন হচ্ছেন আপনি? বাধার সম্মুখীন হচ্ছে। কোথায়? সেটা হলো যে স্পেসিফিক কিছু লোক, আপনার আমাদের এজেন্ট যারা আছেন, এজেন্ট মিনস যারা প্রচারণা করছে, তাদের অনেককে হুমকি দাম। আপনারা কোনো অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে? হ্যাঁ, করেছি। ওকে, করেছি।
ওকে ওকে, আমরা একটু করেছি। আসতে চাই আব্দুল্লাহ আলামিন ভাইয়ের কাছে। নির্বাচনী প্রচারণায় কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? জি, আমরা নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের ক্যাম্পগুলোর সামনে ক্যাম্প স্থাপন হচ্ছে, তোরণ নির্মাণ করা হচ্ছে যেটা আইনে নাই। এরপর হচ্ছে আমাদের ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে এবং আমরা লিখিতভাবেও অভিযোগ দিয়েছি। আর আমরা মনে করি যে আসলে এখানে আমাদের সচেতনতাটা বড়। আমরা প্রার্থীরা যদি একমত হইতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান করা যে সম্ভব। প্রার্থীরা আপনারা একসাথে থাকবেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে নারায়ণগঞ্জের এই আসনটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে দর্শকদের আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন করেছেন। একই সাথে আমাদের টিভি সেটের সামনে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দিন যত ঘনিয়ে আসছে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই জমজমাট হচ্ছে আমাদের নির্বাচনী প্রচারণা। আমরা আসছি আপনার জেলায়। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।